বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং আমার ডানে রয়েছেন সাংবাদিক কলামিস্ট হাসান মামুন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার কামরুজ্জামান রতন, জুলাই মাস চলছে এবং 24 জুলাই এখনও আমাদের সবার স্মৃতিতে উজ্জ্বল। বিরোধী দলগুলো একটা অভিযোগ করছে যে সরকার এবং আপনারা জুলাই পরবর্তী পরিবর্তনের যে আকাঙ্ক্ষাকে নিজের দলের এজেন্ডার সঙ্গে মিলিয়ে দেখছেন, এর বাইরে আসলে সেই আকাঙ্ক্ষা বা সেই অঙ্গীকার পূরণে আপনারা খুব একটা মনোযোগী নন। আপনাদের দিক থেকে যদিও বলা হচ্ছে বা অনেকেই বলবার চেষ্টা করছেন যে আপনারা আপনাদের নির্বাচনের ম্যান্ডেট বাস্তবায়ন করছেন, কিন্তু এই দুই দাবির মধ্যে ন্যায্য ভারসাম্যটা কীভাবে তৈরি করা সম্ভব? এক। দুই হচ্ছে জুলাইকে কেন্দ্র করে আমরা দেখতে পাই যে বিএনপির অনেকের মধ্যে নানা রকমের মত পার্থক্য আছে। জুলাইতে কী ঘটেছে, কীভাবে ঘটেছে সেগুলো নিয়ে আমরা দেখি যে অনেকেই অনেক জায়গায় অনেক রকম কথা বলছে, সেগুলো নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। এমনকি যে সরকারটিকে বিতাড়িত করা হলো আওয়ামী লীগ, তার রাজনীতিতে প্রত্যাবর্তন, ফিরে আসা না আসা, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, শেখ হাসিনার ভবিষ্যৎ কী হবে, সেটা নিয়েও বিএনপির মধ্যে আমরা কোনো একক চিন্তা লক্ষ্য করি না। অন্তত নেতৃবৃন্দের মধ্যে কথাবার্তা এক একজন এক এক জায়গায় অনেক সময় একেবারে পরস্পর বিরোধী বক্তব্য আমরা শুনতে পাই। সো আমি আপনার কাছ থেকে শুনতে চাই সব মিলিয়ে। ধন্যবাদ আপনার মাধ্যমে তৃতীয় মাত্রার সমস্ত দর্শক শ্রোতা। প্রথম আপনার যে প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই, সংসদ এবং সংসদের বাইরে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে মত পার্থক্য থাকবে এবং ওই আলোকে বিভিন্ন কথা যার যার অবস্থান থেকে আদর্শগত জায়গার থেকে ওইভাবে বলে যাচ্ছে। এখন জুলাই আন্দোলন, এটা সবার আন্দোলন ছিল, সম্পৃক্ততা সবার। ওইখানে কম বেশি একেবারে নিক্তির পাল্লাতে এটা মাপা কারোই ঠিক না এবং এই মানসিকতা পোষণ করাটাই ঠিক না। যে সরকারটা ছিল ফেসিস্ট, এটা সবার জন্যই একটা মানে জগদ্দল পাথরের মধ্যে কিন্তু আমাদের বুক চেপে বসেছিল। তো সেটাকে রিমুভ করবার জন্য সবার যার যার অবস্থান থেকে সবাই ট্রাই করেছে এবং এই ইস্যুটা তো মানে এই ইস্যুটা ছিল 16 বছরের একটা ক্রমাগত একটা আন্দোলনের। তা আন্দোলন কিন্তু কখনই ঠিক আছে মানে কেউ তো গিভ আপ করে নাই। আন্দোলন 28 অক্টোবর বা বিভিন্নভাবে বলা হয়েছে আন্দোলন সফল হয় নাই, জুলাই আন্দোলন সফল হয়েছে, কিন্তু ধারাবাহিকভাবে যে আন্দোলন যে ইস্যুতে শুরু হয়েছে, গভর্নমেন্টের যে একটা পৈশাচিক এবং অগণতান্ত্রিক যে মনোভাব, যেটা প্রতিটা স্তরে, সেইখানে বিএনপি, জামাত ইসলাম সহ, তখন তো এনসিপি গঠিত হয় নাই, তারা কিন্তু ক্রমাগতভাবে কিন্তু আন্দোলনের মধ্যে ছিল এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া সহকারে সমস্ত নেতাকর্মী কম বেশি এফেক্টেড। তো ওইখানে পরবর্তীতে যে আমাদের সফলতা লাভের পরে আমরা কেউ ক্ষমতায় আসলাম, কেউ ক্ষমতা বেড়ে থাকলাম। তারপরে জুলাই সনদের বিভিন্ন অঙ্গীকারের মধ্যে যা যা ছিল, আমার মনে হয় এই পর্যন্ত দেখেন সংসদের ভিতরে কিন্তু অনেক কথাই হয়েছে কিন্তু পক্ষে বিপক্ষে, কিন্তু আলটিমেট কিন্তু কেউ কিন্তু ওটার উপর একেবারে জামাত ইসলাম বা এনসিপিরা বেরিয়ে আসছে, বিএনপি মানে মানছে না, এখন আর সংসদে যাব না বা আমরা ওয়াকআউট করে, এটা কিন্তু বিলটার মানে যেইভাবে বিরোধিতা করাটার, এটা কেন? এটার মধ্যে আমরা যতটুকু আমার জ্ঞানের মধ্যে যতটুকু আমি জানি সেটা হলো, আজ পর্যন্ত দেখেন কয়েকদিন আগে আবু তাহের সাহেব যিনি জামাতের ওনাকে হিসাব রক্ষণের যে সংসদীয় কমিটি, এটার প্রধান করা হয়েছে এবং এরপরে আরও শুনেছি আরও 4 থেকে 5টা ইম্পর্টেন্ট অনেকগুলো সংসদীয় কমিটি এটা, এবং তাদের কিন্তু ঘোষিত যে আমরা ছায়া মন্ত্রিসভা হবে, তারপর ছায়া পার্লামেন্টের যতগুলো মানে নৈতিক এবং যতটুকু আমার যৌক্তিক বিরোধিতা করা দরকার, এগুলোই কিন্তু একটা ফরম্যাট। তো এই ফরম্যাটে যখন আলোচনা হয় এবং এইটা তো একটা নিশ্চয় একটা নেগোসিয়েশন বলবো না, একটু গণতন্ত্র এবং বাংলাদেশের যে উত্তরণটা হয়েছে, এই উত্তরণে সবার সমমর্যাদা এবং আত্মমর্যাদার মধ্যে দিয়ে কিন্তু এটা কিন্তু একটা সমঝোতার বলবো না, এটা কিন্তু একটা মানে গণতন্ত্রের যে সৌন্দর্য, এটার মধ্যে কিন্তু বসবাস আমি মনে করি শুরু হয়েছে। তো সুতরাং পক্ষে বিপক্ষে মত থাকবে, একেবারে যে ওই জিনিসটা একেবারে আমাদের কাছ থেকে মানে চলে গিয়েছে বা আর কোনো সুযোগ নাই
মানে যেটা আমরা অতীতে দেখেছি যে বিরোধী দলের সাথে সরকারি দলের একবার মুখ দেখা দেখি বন্ধ, ওই পর্যায়টা যায় নাই এবং যাওয়ার মতো আমি মনে করি না। যে তারেক রহমানের নেতৃত্বে বা তারেক রহমানের ভিশনারি যেভাবে সবাইকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন করার যে ওনার একটা অভিপ্রায় ছিল, নির্বাচনের পূর্বে ঘোষণা করেছে, আমি মনে করি তারেক রহমান দিন দিন এর থেকে আরও বেশি অগ্রগামী। তো সুতরাং আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। সেকেন্ড প্রশ্ন আসছেন যেটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে এবং জুলাই আসলে কি হলো, ব্রুটালিটিটা কি পর্যায়ে ছিল, সরকার কি করেছে, কে কি করেছে, এনসিপি দাবি করে তারাও অনেক কিছু করেছে এবং আমি বলছি যে এবং সেখানে পুলিশের ভূমিকা কি ছিল, কার কি ভূমিকা ছিল, অস্ত্র কি ব্যবহার করা হয়েছে, সেগুলো নিয়ে আমরা উপদেষ্টাদের, আপনাদের দলের নানান জনের নানান কথা নানা সময় শুনি। আসলে এটা তো এক ধরনের ওই যে আওয়ামী লীগের প্রশ্ন আসলে তাদের ফেরত আসা না আসার প্রশ্ন, তার সঙ্গেও আপনি মিলিয়ে দেখলে পরে কোনো কোনো ক্ষেত্রে মনে হবে যে তাদের পক্ষেও কিছু যায় যেটা তারা নিজেরা বলবার চেষ্টা করছে। আমার যে কোনো বর্ণনা সেটা যদি আমার মূল প্রশ্ন হচ্ছে যে আপনাদের দলের নেতৃবৃন্দের বক্তব্য অনেক সময় আমরা দেখেছি যে একরকম না, বা এত বড় দলে নাও হতে পারে, কিন্তু না কিছু কিছু বিষয় কখনো কখনো। জিল্লুর ভাই, আপনাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বিনীতভাবে আমার যে ভিতরের আমার দেখা সেটা বলি। ধরুন আমরা আজকে টক শোতে আসছি, আমি পার্লামেন্টে ছিলাম, পার্লামেন্ট থেকে আসছি, আপনার টপিক্স কি হবে আপনি তো আমাকে আগে দেননি, বা আমি আমার জায়গা থেকে যে কথাটা বলবো এর জবাবদিহিতা, এর দায়িত্বশীলতার প্রশ্নে কিন্তু আমাকে এর জবাবদিহি করতে হবে। জুলাই ব্যাপারে আপনি বলেন যে বিভিন্ন পুলিশের কি ভূমিকা ছিল, পুলিশের আমার এখানে 1400 লোক মারা গিয়েছে এবং ওইটা বুলেটের আঘাতে মারা গিয়েছে। এখন আপনি যদি বলেন যে এইখানে পুলিশের ভূমিকা কিছু, এটা নিয়ে তো আমরা তো কোনো প্রশ্নই আমি মনে করি এটা করাটা ঠিক হচ্ছে না। আমরা প্রতিটার আঘাতের জন্য এবং প্রতিটা মামলা হয়েছে, এগুলোর তদন্ত হয়েছে, তদন্তর পরে তো ওদের মানে প্রতিটা হত্যার একটা রিপোর্ট হয়েছে, সেখানে তো কোনো পাপড়ির ফুলের আঘাতে কেউ মারা গিয়েছে এটা তো আমরা দেখিনি বা এটা হওয়ার না। তার মানে বুলেট ইনজুরিতে মারা গিয়েছে, যেভাবেই হোক সেটা অফকোর্স সেটা অস্ত্রের এই গুলির আঘাতে মারা গেছে। এখন যদি কেউ যদি আমাদের দল থেকে এসে বলে, আপনি যেটা আমি বুঝতে চাচ্ছি যে আপনি হয়তো ওইটা সরাসরি বলছেন না যে এইখানে উইপন্স কী ব্যবহার হয়েছে, আপনি কি এই ধরনের কোনো প্রশ্ন করতে চান? না, সব মিলিয়ে হ্যাঁ, না সেটাও একটা প্রশ্ন যে কি ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে, কে ব্যবহার করলো, এটা কি পুলিশ করলো কি না, এটা কি আওয়ামী লীগের ছাত্রলীগের কোনো পেটোয়া বাহিনী করলো কি না, এটা কি এনসিপির আমরা উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়ার তো কয়েকটা হুঙ্কারে বোঝাই গেছে যে তিনি বলবার চেষ্টা করেছেন যে তারা অনেক কিছু করেছেন, দরকার হলে আরও করবেন, তারা করলেন কি না, মানে কে করলো কি করলো এইটা একটা ইস্যু। বা আন্দোলনে যারা ছিল এনসিপির বাইরে অন্যান্য শক্তি, তারা এটা খুবই দুঃখজনক যদি কেউ এই ধরনের বলে থাকে, এবং এটার মধ্যে যদি কোনো কনফিউজিং কিছু যদি কেউ তৈরি করে থাকে পুরো জুলাই আন্দোলন এবং ইয়ের কথা সাম্প্রতিককাল আলোচনা হচ্ছে যে আগ্নেয়াস্ত্র কি ব্যবহার করতে, সেটা ব্রিগেডিয়ার শাখাও তো এক সময় বলেছিলেন যখন তিনিও না, ব্রিগেডিয়ার শাখাত সাহেব উনি একজন সমরাস্ত্রের মানুষ, উনি এই সমরাস্ত্র সম্পর্কে যদি ব্যাখ্যা দেন ওইটা ওনার মানায়। বাট আমি বা রাজনীতিবিদ কেউ যদি যে কোনো আর্মির বা কোনো প্রশাসনিক কোনো দায়িত্বে কখনো ছিল না, ট্রেনিংয়ের মধ্যে ছিল না, সে যদি উইপন্সের ক্যালিবার নিয়ে যদি বলা হয় যে না এই ধরনের আগ্নেয়াস্ত্র আওয়ামী লীগ ব্যবহার করে নাই, এটা কি বলা ঠিক? আমি প্রথমেই বলেছি স্নাইপার। আচ্ছা, এখন আমার স্নাইপার সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, আমি কোনোদিন ইউজ করেছি কিনা সেইটার তো আমার অভিজ্ঞতা থাকা লাগবে, বা আমি আদৌ দেখেছি কিনা। আর যেভাবে আমরা হেলিকপ্টার থেকে আমি মেশিন গানের গুলিতে দেখেছি এবং প্রতিটা অস্ত্রকে, এই যে বনানীতে একটা মার্ডার যখন আমি দেখলাম যে একটা লোক বাঁচতে গিয়ে কানিসে গেল, ওইখানে ক্লোজ রেঞ্জে দুজন গিয়ে মৃত্যুটা কনফার্ম করলো, আমাদের চোখ যেখানে আমাকে। এবং সর্বোপরি আমি বলি এই ধরনের প্রশ্নটা করায় জুলাই যে যারা মারা গিয়েছে তাদের একবারে রুহের প্রতি আমি মনে করি অবিচার করা হচ্ছে। সুতরাং এটা পুলিশ, আওয়ামী লীগের ফেসিস্ট, সেটা আর্মি, মানে যারাই করেছে আমি মনে করি এটা একেবারে আওয়ামী লীগের ফেসিস্ট প্রতিশোধ সরকারের এবং হাসিনার প্রত্যক্ষ নির্দেশে। এবং ইতিমধ্যে আমরা যারা জেনেছি এই আন্দোলনে কারা করেছে, সেটা বেনজির বলেন, হারুন বলেন, হাবিব বলেন, তাদের প্রত্যক্ষ মদত, এবং ওখানে ওই যে তারেক সিদ্দিকী, তাদের তো একটা প্যানেলই ছিল। সেটা আপনার শাপলা চত্বর বলেন, যে কোনো আন্দোলনের ক্ষেত্রে যে সমস্ত উইপন্স ব্যবহার হয়েছে ওইটা স্নাইপার কিনা এই ধরনের প্রশ্ন করা ঠিক না। আর আদত তো আমি বললাম যেগুলো পাপড়ির কোনো ফুলের আঘাতে তারা মারা যায়নি, এটা হলো আমার এই প্রশ্নের উত্তর আমি এভাবে দিলাম। আর দ্বিতীয় প্রশ্নটা আপনি যেটা বলেন আওয়ামী লীগ আসবে, বিএনপির কি বর্ণনা, এই নিয়ে বিএনপির ভিতরে ইনার কোনো আলোচনা হয়নি,
যেটা আমি এইখানে কিন্তু বললাম। বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের আচ্ছা, বক্তব্য এটা দিতে তো শুনেছি। না, এটা যার যার শেষ ব্যাপার, পর্যন্ত তার অ্যাকশনও অভিরুচির আমরা ব্যাপার, আরেক রকম তার দেখলাম। কথার পরে আরো কি কথা আসবে, বা আমি যদি কথা বলে গেলাম, আমার কথার পরে যদি ভাই যদি হাসান মামুন ভাই যদি একটা কাউন্টার করে, যেটা আমি নির্বোধ হয়ে বসে থাকবো, নিশ্চয়ই ওই কথাটা আমার বলা উচিত না, যেটার মধ্যে কোনো অথেন্টিকেশন নাই বা আমার কোনো বেজ নেই। তো ওই বেজহীন কথাবার্তা তো আমার বলা ঠিক না। এখন বলি, আওয়ামী লীগের দেশে ফেরার দুইটা রাস্তা। একটা হলো তাকে বাংলাদেশের সবাইকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে আসতে হবে। সেই সাংগঠনিক কাঠামো আওয়ামী লীগের মধ্যে আছে কিনা, সেই নেতৃত্ব দেওয়ার মতো জনগণের কাছে তার সেই ভিড়টা আছে কিনা, এইটা হলো এক ধরনের তার ফিরার। সেকেন্ড হতে পারে, যে সমস্ত মামলা মোকদ্দমা ফ্যাসিস্টের সাবেক যে পতিত প্রধানমন্ত্রী, যে সমস্ত আইনগতভাবে যেমন তার ফাঁসির রায় হয়েছে, ওই রায়কে মোকাবেলা করে আইনগতভাবে সে এসে সারেন্ডার করে বাংলাদেশে ঢুকবে কিনা, এটা $1 মিলিয়ন। কিন্তু একটা তো যে আওয়ামী লীগের পলিটিক্যাল ফিউচার এবং তার যে নির্বাচনী অংশগ্রহণের প্রশ্ন, যেটা বিগত নির্বাচনে তারা অংশ নিতে পারেনি, এটা তো বাংলাদেশের গণতান্ত্রিক বৈধতার আলোচনায় দেশের ভেতরে এবং বাইরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন, এবং এই আলোচনাটা ধীরে ধীরে উঠতে শুরু করেছে। এবং একটা বড় রাজনৈতিক ধারাকে দীর্ঘ সময় প্রক্রিয়ার বাইরে রাখলে স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে কিনা। এখন আমার কি অপরাধটা ছিল, আমার অপরাধের মাত্রা এবং অপরাধকে ফেস করে অপরাধের যে শাস্তি হয়েছে, সেই শাস্তিটা আমি মোকাবেলা করবো তো আইনগতভাবেই, সেটা বিদেশি সংস্থা বলুক আর যে কোনো বৈদেশিক চাপই বলুক। আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা সার্বভৌম, বাংলাদেশের একটা নিজস্ব আইন আছে, আমার জন্য, দলের জন্য, সবার জন্য। তাকে বিদেশি রাষ্ট্র বলতে পারে, তারা প্রেশারাইজ করতে পারে, বাট আমার দেশ যখন আমি সার্বভৌম মাথা উঁচু করে বাঁচবো, সেখানে এই বাংলাদেশে আপনি দুইটা রাস্তা আমি বলেছি, তাকে আসতে হবে সমস্ত বাংলাদেশের মানুষকে চ্যালেঞ্জ করে, আদালত আইনগতভাবে যে তার যদি ফেস করার মতো যদি আইনি বৈধতা থাকে, এবং তার যদি মামলার যে ম্যাটেরিয়ালস, ওইখানে যদি সে মনে করে আমি যদি বেঁচে যাই, তখন তার কাছে এই প্রশ্নটা আসে। হাসান মামুন। জলিল ভাই, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার সহ আলোচক রতন ভাইকে শুভেচ্ছা। আচ্ছা, দুটা প্রশ্ন উঠছে। একটা হলো যে মানে গণ অভ্যুত্থান নিয়ে বিএনপির ভেতরে নানা রকম মত আছে কিনা। তো আনুষ্ঠানিক আলোচনা হয়নি ভাই বললেন, সেটা আমাদের বিশ্বাস করতে হবে, কিন্তু নানা রকম মত যে আছে সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। যেমন এই স্নাইপার ব্যবহার নিয়ে আপনাদের একজন নারী সংসদ সদস্য উনি বক্তব্য রেখেছেন এবং এটা ভাইরাল হয়েছে। আমার মনে হয় যে এটা বিএনপির অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে, কারণ এটা কিন্তু নিষ্পত্তি হয়ে গিয়েছিল। ডেইলি স্টার সহ একাধিক সংবাদপত্রে নিউজ হয়েছিল যে 2022 সাল থেকে পুলিশের জন্য মারণাস্ত্র সংগ্রহ করা হচ্ছিল টেন্ডার ডেকে রীতিমতো। তো এই খবরগুলো হয়তো আমি জানি না বিএনপি অপোজিশন পার্টি হিসেবে তাদের রাখার কথা, কেন সাংবাদিকদেরই এগুলো বের করতে হবে। বারবারই দেখা যাচ্ছে সাংবাদিকরা সেটা বের করলেও তারা সেগুলো পড়েন কিনা, মনোযোগ শোনেন কিনা, মাথায় রাখেন কিনা। নিউজ হয়েছে, রীতিমতো নিউজ হয়েছে যে টেন্ডার ডেকে এগুলো করা হয়েছে, এবং এটা নাকি বাহিনীর ভেতর থেকেও আপত্তি উঠেছিল যে পুলিশ কেন এই ধরনের মারণাস্ত্র ব্যবহার করবে। স্নাইপার কিন্তু শুধু পুলিশ না, র্যাব ব্যবহার করেছে, বিজিবি ব্যবহার করেছে, এবং সেনাবাহিনীর হাতে তো আছেই। সেনাবাহিনীও কিন্তু কিছু জায়গায় গুলিবর্ষণ একটা সময় পর্যন্ত করেছে। তো সেনাবাহিনীর পরবর্তী ভূমিকার জন্য সেটা হয়তো সামনে আসেনি, হতে পারে। আমি তো বেসিক্যালি 3 তারিখের পর থেকে সেনাবাহিনী তারা তো অবস্থানই নিয়েছে, মানে পরিষ্কারভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। 3 তারিখের আগের হয়তো 3 তারিখের আগ পর্যন্ত কমান্ড মানতে হয়েছে, সেটা তাদের কিছু করারও ছিল না হয়তো। তবে কম, তাদের বিরুদ্ধে অভিযোগ কম। বিজিবির বিরুদ্ধে কিন্তু বেশ অভিযোগ আছে এবং বেশ কিছু এভিডেন্স পাওয়া গেছে কয়েকটা স্পটে। র্যাব করেছে, র্যাবের হেলিকপ্টার থেকেও গুলি করা হয়েছে, আর পুলিশ তো করেছেই। পাশাপাশি আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ তারাও কিন্তু নানান ধরনের অস্ত্র নিয়ে নেমেছিল, সেগুলো এখনও ভিডিও কন্টেন্টে দেখা যায়, বড় বড় অস্ত্র, এবং এর মধ্যে স্নাইপারও থাকতে পারে, কারণ এদের তো কোনো জবাবদিহিতা নাই, এরা কোত্থেকে জোগাড় করেছে। পুলিশের এক ধরনের জবাবদিহিতা, বা পুলিশের সঙ্গে যোগসাজশও তারা করে থাকতে পারে, মানে অতীত উদাহরণ তাই বলে। এবং গণ অভ্যুত্থান চলাকালে এদেরকে আলাদা করা যায়নি, দেখা গেছে মিলেমিশে এরা হামলা চালিয়েছে। তো হামলার এক পর্যায়ে প্রত্যাঘাত হয়েছে, পুলিশও মারা গেছে। তা আমি যদ্দূর জানি যে অন্তর্বর্তী আমলে যে পুলিশ হত্যার তদন্ত নিয়ে এটাও কিন্তু একজন বিএনপি নেতা এই প্রশ্ন তুলেছেন যে পুলিশ হত্যা হয়েছে,
আমি নামটা বলতে চাই না, আমরা সবাই জানি, উনি It should be clear. প্রবীণ নেতাজি। Please disclose জি জি করেন। জি, উনি বলেছেন যে পুলিশ হত্যাকে উনি জোর দিচ্ছেন, এবং এমনভাবে জোর দিয়েছেন যে ক্ষমতাচ্যুতরা যেভাবে বলে উনিও সেভাবে, যে পুলিশ হত্যা অনেক হয়েছেন, একটা ফিগার বলেছেন যেটা অবিশ্বাস্য। তো সরকার তো বলেছে যে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে 52 জন, 52 জন। তো এর বাইরে 1000 কেন এই প্রশ্নটা আসে, সেটা একটা বিরাট বিতর্ক। তো আমার মনে হয় যে দলের মধ্যে শৃঙ্খলা থাকা প্রয়োজন, অন্তত গণ অভ্যুত্থান প্রশ্নে বিএনপির একটা অভিন্ন অবস্থান দলের মধ্যে থাকা দরকার। কারণ গণ অভ্যুত্থান না হলে কিন্তু বিএনপি ক্ষমতায় আসতে পারতো না, এটা কিন্তু ঘটনা দৃষ্টে পরিষ্কার। তো বিএনপিকে তো বলাও হয় যে তারা গণ অভ্যুত্থান করতে পারেনি, সরকার পতন ঘটাতে পারেনি, একটা নতুন নেতৃত্বে আস্থা রেখে সর্বস্তরের মানুষ নেমেছিল। এমনকি আওয়ামী লীগেরও একাংশ কিন্তু শেষ সময়ে পক্ষ বদল করেছিল, এটা আমরা দেখেছি। অন্তত আওয়ামী লীগারদের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছিল অনেকে। এখন গণ অভ্যুত্থানের পরে তারা আবার হয়তো দোষর বলে চিহ্নিত হয়েছে, যেমন অনেককে ব্র্যান্ড করা হয়েছে যে 10 বছর আগে তার কি ভূমিকা ছিল। অনেক সাংবাদিক, পেশাজীবী মানুষের তো পক্ষ বদল হয় বা পরিবর্তন হয়, খারাপটা দেখতে আমাদেরও দেখতে হয়েছে, সে মত পরিবর্তন আমাদেরও করতে হয়েছে। পারে। যেমন আমার নিজের কথা বলতে পারি, 2014 সালের পর থেকে আমি আওয়ামী লীগের পক্ষে একটা বাক্যও লিখিনি। আমার মনে হয়েছে যে এইটারকে অ্যাকসেপ্ট করার কোনো কারণ নেই, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরে আওয়ামী লীগ যে শেপ নিয়েছে, এটাকে সমর্থন করার কোনো কারণ নাই। আর 2018-র পরেও কিন্তু অনেকে পক্ষবদল করেছে রাতের ভোট দেখে। বিএনপি নিজে নির্বাচনে গিয়েছিল এক ধরনের বিশ্বাস করে, এবং আমরা জানি যে তৎকালীন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠক হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আপনারা আমাকে বিশ্বাস করেন, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। তো যাই হোক, বিএনপি প্রতারিত হয়েছে, বা এর নানা রকম ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি সেখানে যাওয়া উচিত হয়েছে কি হয়নি, এটা নিয়েও দলের মধ্যে আমি জানি যে একটু মতপার্থক্য আছে। এক পক্ষ বলে যে গিয়ে প্রমাণ হয়েছে যে গেলে কি ফল পাওয়া যায়, আরেক পক্ষ বলেছে যে না গেলে ভালো ছিল, তাহলে সরকার বিরোধী আন্দোলনটা আরও দানা বাঁধত আগে, ইত্যাদি। তো যাই হোক, গণ অভ্যুত্থান কেন হয়েছে এটা তো আমরা জানি। গণ অভ্যুত্থান হয়েছে 15 বছরের স্বৈর শাসনের ফলে, এবং এটা খালি ওই জুলাই মানে হত্যাকাণ্ডের কারণে গণ অভ্যুত্থান হয়েছে নট দ্যাট। এর আগে অনেক ঘটনায় অনেক কেলেঙ্কারি করেছে আওয়ামী লীগ সরকার। আর আরেকটা বিষয় ছিল যে মানুষ অপমানিত ছিল, সর্বস্তরের মানুষ শেখ হাসিনার শাসনামলে। সেটা আরেকটা কারণে ছিল যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নীতি নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে আছে কিনা, এই প্রশ্নও কিন্তু মানুষের মধ্যে জেগেছিল। আর তরুণরা একাংশ ছিল চরমভাবে অপমানিত, অপদস্থ। তারা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে, তারপরে হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনে যারা নেমেছিল, তারাই কিন্তু গণ অভ্যুত্থানে পরে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যে ভ্যাট বিরোধী আন্দোলন, এগুলো ইনস্টিগেট করেছে। আরেকটা হলো যে সাধারণ মানুষ এখানে ব্যাপকভাবে অংশ নিয়েছে, বিশেষ করে যাত্রাবাড়ি, রামপুরা এসব এলাকায় দোকানদার সহ, মানে একেবারে শ্রমজীবী মানুষ। তারা ছিল 4 বছরের মূল্যস্ফীতির শিকার। তাদের প্রকৃত আয় কমে গিয়েছিল, তাদের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠছিল, এবং তারা নেমেছিল তাদের জীবনের দাবিতে, কর্মসংস্থানহীনতা ইত্যাদি। তো এইগুলো মিলেমিশে গণ অভ্যুত্থান হয়েছে। আর আমরা তো জানি যে মানে জুলাই গণ অভ্যুত্থান ইনস্টিগেট করেছে রংপুরে আবু সাঈদের হত্যাকাণ্ড 16 জুলাই, একই দিনে চট্টগ্রামে হচ্ছে ওয়াসিমের হত্যাকাণ্ড। এটা মানুষকে আর ঘরে থাকতে দেয়নি। তো গণ অভ্যুত্থান হলে কিন্তু অনেক রকম মানে ঘটনা ঘটে। যেমন আমরা দেখেছি যে এই ইরান যুদ্ধের আগে ইরানেও কিন্তু একটা গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি হয়েছিল, এবং বহু মানুষ কিন্তু মারা গেছে। এটা এই যুদ্ধের কারণে চাপা পড়ে গেছে, এবং তখন তো মনে হয়েছিল যে ইরানের একটা রেজিম চেঞ্জ হবে, তাই না? বিরাট গণ অভ্যুত্থান হয়েছিল। তো সেখানেও কিন্তু প্রশ্ন উঠেছিল যে কারা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে, মোসাদ ঘটিয়েছে কিনা। আপনি জানেন জিল্লুর ভাই, এই প্রশ্নগুলো উঠেছিল। তো এই গণ অভ্যুত্থানেও কিছু ফিসি ঘটনা ঘটতে পারে, পারে না তা না, কিন্তু এতে গণ অভ্যুত্থানটা মিথ্যে হয়ে যায় না, কিংবা গণ অভ্যুত্থানের যে চাহিদা ছিল, সরকার পতনের যে মানুষের আকাঙ্ক্ষা ছিল, পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেটা বানচাল হয়ে যায় না। সেটা খুবই জেনুইন। এর সঙ্গে যা কিছু যুক্ত হোক, রিজিওনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, যাই যুক্ত হোক, ভূ রাজনৈতিক কারণ আওয়ামী লীগের হতে পারে। একটু জাস্ট ছোট্ট করে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ ফেরা না ফেরা।
শেখ হাসিনা বলছেন তিনি জি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। এখন এটা নিয়ে নানা রকম মতামত বাজারে চলছে, নানা রকম স্পেকুলেশনস আমি বলবো। উনি বেঁচে আছেন কিনা এই কথাও অনেকে বলছে ইত্যাদি। তো আমাদের তো অপেক্ষা করতে হবে। আর হলো যে আওয়ামী লীগের ফেরাটাকে আমি ওইভাবেই দেখি যে আওয়ামী লীগের একটা বড় অংশ কিন্তু দেশের মধ্যে রয়ে গেছে, 90% মানুষ কিন্তু রয়ে গেছে। জি, 10% মানুষ হয়তো পালিয়েছে এবং এর মধ্যে শীর্ষ নেতৃত্ব আছে আর শেখ পরিবারের লোকজন মূলত, আর হাসিনা অনুগত একটা বড় অংশ। কিন্তু এর বাইরে যে বিরাট অংশ তারা কিন্তু দেশে আছে, তারা হয়তো চাপের মুখে আছে, কিন্তু তারা কিন্তু আমার মনে হয় যে তারা একটা রিকনসিলিয়েশনের অপেক্ষায় আছে। তারা চাইছে যে কোনো না কোনোভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসতে। সেটা ইনিশিয়েট কে করবে? সেটা ইনিশিয়েট করার দায়িত্ব আমি মনে করি সরকারের কিন্তু বিএনপির কিন্তু নির্বাচনী ইশতেহারে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের প্রসঙ্গ ছিল। এবং শুধু তাই না, যখন 31 দফা দেওয়া হয় তখনও কিন্তু ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলা হয়েছিল, বহুবর্ণ সমাজ ইত্যাদি আমরা জানি। তো এটা বহু পুরনো। এমনকি এনসিপির নির্বাচনী ইশতেহারেও ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের বিষয় ছিল যে এর মাধ্যমে আওয়ামী লীগের নিরপরাধ অংশের রাজনীতিতে প্রত্যাবর্তন নিশ্চিত করা এবং একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের মধ্যে সবাই আমরা যেতে পারি সেটার ব্যবস্থা করা, এই প্রস্তাব কিন্তু ছিল। আমি মনে করি যে বিচারের পাশাপাশি ক্ষমা করে দেওয়ার তো কোনো প্রশ্ন নাই, ফৌজদারি অপরাধ এমনকি বড় বড় আর্থিক অপরাধে। কিন্তু এর বাইরে যে জনগোষ্ঠী আছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, হয়তো তারা ভুলের মধ্যে আছে, হয়তো তাদের সমর্থন এখনও আছে শেখ হাসিনার প্রতি, অনুরাগ আছে কোনো মানে কিংবা আদর্শ কিংবা ঐতিহ্য, স্মৃতি ইত্যাদি নানা রকম থাকে, মানুষের থাকতে পারে। কিন্তু সেটাকে অপরাধ গণ্য করে তাদেরকে কিন্তু ইনক্লুশনের বাইরে রাখাটা আমার মনে হয় যে এটা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভালো হচ্ছে না। কামরুজ্জামান রতন, এখন আওয়ামী লীগকে ফেরাবার জন্য আমি যত যুক্তি তত্ত্ব আমি দেব, এটাতে আমি একমত নই। আপনি আমাকে ধরুন আপনার ঘর থেকে অন্যায়ভাবে আমাকে 16টা বছর ঘরের বাইরে রাখছেন, আমি তো চাবো 16 বছর বাইরে রাখার অন্যায়ভাবে যে যন্ত্রণাটা, প্রথম ওই 16টা বছর আপনি বাইরে থাকেন, তারপর যে আমাকে রেখেছেন ওইটার আপনার দগ্ধীভূত আত্মা বলে দিবে যে আপনি যে একটা নিজের আত্ম অনুশোচনা যেটা বলে, এটা আওয়ামী লীগের প্রথম পাওয়া উচিত। আর এই যে চেতনা বিক্রি করে যেভাবে প্রধানমন্ত্রী তো বলছেন কোনো প্রতিশোধ নিতে চান না। শুনেন, এই বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী, উনি তো প্রতিশোধ নিতে চান নাই। এটা প্রতিশোধ না তো, আপনার ন্যাচারাল যে জাস্টিস, আপনি শুনেন, আমি আপনাকে ক্ষমা করি, প্রকৃতি ক্ষমা করে না, প্রকৃতি কাউকে ক্ষমা করে না, প্রকৃতি ঠিক করবে না। প্রকৃতির মানে হয়তো আমাকে নিয়ে, কিন্তু এখন প্রকৃতি ওরা তো সাফোকেটেড একটা বাংলাদেশ রেখে গেছে গণতন্ত্রের নামে। তো সুতরাং আমি ওদেরকে ওইভাবে এখন অন্তত পক্ষে আমি বললাম তো, এই যে দেখেন 90% লোক বাংলাদেশে আছে, তারেক রহমানের বিরুদ্ধে তো অনেক আইন করে হাইকোর্টে কথা বলতে দেয়নি, তারপরেও কিন্তু উনি মানে অদম্য এক মানে নেতৃত্বের মধ্যে থেকে কিন্তু চেষ্টা করেছে। আওয়ামী লীগের নৈতিকতার মধ্যে এত পছন্দ করেছে, কারণ ওরা জানে কি করেছে, শুধুমাত্র ভোট দিতে দেয় না, ব্যাংক লুণ্ঠন করছেন না, সামাজিকভাবে যে 90% লোকের কথা আপনি বললেন, আপনি ধরেন অবৈধভাবে আপনি টাকা কামাইছেন। আমরা এখন দেশ চালাচ্ছি না বিভিন্ন মন্ত্রণালয়ে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা যখন যাই বিভিন্ন মন্ত্রণালয়ে, মানে বলটা খুলে দিয়েছে, যে ব্যাপারে এটা ব্যাংক ডাকাতের মতো না, একেবারে উজাড় করে নিয়ে গেছে। কেন? ওরা জানে যে পরবর্তীতে আমরা যা করেছি এই পাপের বেতনটা এমনভাবে আমাদেরকে মানে পোহাতে হবে, পরবর্তীতে আমাদের আর এদেশে রাজনীতি করার মুখ থাকবে না, মানুষের কাছে যাওয়ার মতো আমাদের কোনো মানে যৌক্তিকতার মানে কোনো মানদণ্ডে আমরা মানুষের কাছে যেতে পারবো না। এই জন্য কিন্তু এইভাবে লুটটা হয়েছে। আপনি এই আওয়ামী লীগের জন্য আমার বাংলাদেশের মানুষ যারা 90% আপনি বললেন না, তারা কীভাবে এখন বাঁচতে যাচ্ছে। ওই যে যারা কামাইছে, গরু দেখবেন সারা দিনে ঘাস খায় বিভিন্নভাবে, আর রাতে জাবর কাটে। আওয়ামী লীগের 16 বছর মনে হয় বা যে কয়েকদিন বাইরে থাকবে, ওরা যা লুণ্ঠিত মালটা ওইটাকে একটু ভোগ করতে দেন। আর মানুষের ভিতর যখন সম্পদের লোভ চলে যায়, মানে একেবারে মানে ঘিরে বসে আর কি, ওই মানুষটা ওইটা ভোগের রাজনীতিতে আওয়ামী লীগ চলে গেছিলো। তো ভোগের রাজনীতিতে যার পকেটে মাল আসছে সে আন্দোলনে যাবে না। এখন আদর্শগতভাবে তাহলে বলি, আওয়ামী লীগের
লোকজনের সাথে তো নিচু পর্বের মানে পর্বের লোকজনের সাথে তো দু একটা কথা হয় না, সামাজিকভাবে তো অনেক কিছু কথা হয়, যে যেই নেত্রী আমাদেরকে থুইয়া ওই পরিবারের দেখেন তো একটা লোক যারা ডাইরেক্ট ব্লাড রিলেশনের মধ্যে আছে, একটা লোক বাংলাদেশে জেলে আছে, তাদেরকে সে আগে পার করে দিছে, সে নিজে পার হয়ে গেছে। সুতরাং ওই নেতৃত্বের পিছনে বাংলাদেশের এই আওয়ামী লীগের মতাদর্শের কোনো মানুষ রাজপথে দাঁড়ায় জেল খাটবে বা অন্য কিছু করবে, এটা আমার বিশ্বাস হয় না। তো আমরা দেখি এরকম, কিন্তু গণতান্ত্রিক পরিবেশ যেটা যাচ্ছে, আরেকটা কথা জিল্লু ভাই আপনি বলেছিলেন যে বিভিন্ন রাষ্ট্র যারা মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, যখন 16টা বৎসর এদেশে গণতন্ত্র ছিল না, ভোট ছিল না, তখন কি তাদের চক্ষু বিবেক তারা দেখে নাই যে বাংলাদেশে আদৌ কোনো ইলেকশন হয়নি? কিছু লোক আছে মুরব্বিয়ানা করতে সবাই পছন্দ করে, কিন্তু ওই মুরব্বিয়ানাটা শুধু বিএনপি বা আজকে যে সরকার, যেভাবে সরকারটা আসছে না, কিন্তু তখনও যারা বলেছে তাদেরও তো অনেকেই বলছেন না, তারাও এখন বলছে না তাদের কাজ হলে বলো, মানে তারা বলতে হবে, মুরব্বিয়ানা করলে না করলে তো তাদের হচ্ছে তো না। ন্যায় অন্যায় থাকলে না কনসিস্টেন্সি অবশ্যই, আপনি যদি অন্যায় থাকে, আমি তো অন্যায় প্রোটেক্ট করতেছি না, তো আমি বলতে যেটা যুক্তিসঙ্গত সেটা তো বলতে না যুক্তিসঙ্গত। এখন দেখেন আপনার দলটা কি কারণে নির্বাচনে অযোগ্য হলো, ব্যক্তিগুলো কোন অকারেন্সের কারণে তারা দণ্ডিত হলো, তা আপনি আগে দেখেন এই যে 16 বছর তারা যেটা করছে, এইভাবে আপনার স্বাধীনতার 71 সালের পরে বাংলাদেশে এইভাবে রক্ত কে ঝরাইছে? হ্যাঁ, ক্যাজুয়ালিটি হয়েছে, সেটা আমাদের আমল হইতে পারে, আমল মানে 91, 96 আমরা সবই তো দেখেছি, কিন্তু এইভাবে আপনি 3টা টার্ম শুনুন, একটা মানুষ একটা টার্ম ভুল করতে পারে, সে পরপর 3টা, এইটাকে সে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছে বাংলাদেশের। আমি যা মুখ দিয়ে বলবো গণতন্ত্র এইটাই, আমি বলবো বেগুনের পরিবর্তে তোমরা মিষ্টি কুমড়া খা, আমার যখন ডিমের দাম বেড়ে যাবে ডিম সিদ্ধ করে ফ্রিজের মধ্যে রাখ, মানে সব ক্ষেত্রে উনি তো হলো সর্বজ্ঞানী, এই যে জ্ঞানীটা এবং তার যে বয়ানটা, এটা কি আসলে কি এই দেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্য ছিল না গ্রহণযোগ্যতা ছিল? তা আমার মনে হয় যে আমি ঠিক আছে, আমি মানবতার কথা বলবো, আমি অবশ্যই আইনের কথা বলবো, কিন্তু আমার মনে হয় মানুষকে আঘাত দিলে যে প্রত্যাঘাত এবং আঘাত দেওয়ার যে যন্ত্রণাটা, এটা মনে হয় আরও কিছুদিন ভোগ করার পরে তারপর আমরা সুশীল ভাইরা যখন কথা বলব তখন আমরা চাবো, হ্যাঁ দেশ একটা সবাইকে নিয়ে আমরা বলছি, তারা কেমন বলছে ঐক্যমতের সরকার, কিন্তু বাবা ওই ব্যারিয়ারটা পারি হয়ে আসতে হবে, যা করেছো ওইটার একটু বেতনটা নাও, নিয়ে ওইটার বোনাস সহকারে কেউ কেউ পাবে। আমরা তো দেখেছি এখানে তো হাসানুল হক ইনুরা কীভাবে চিবাই গণতন্ত্র সংগঠিত, কথায় কথায় জামাত, কথায় কথায় কি জঙ্গিবাদ, আসলে কি এটা ছিল? আজকে তো দেখেন 18 মাস গেল অন্তর্বর্তীকালীন সরকার, তারপর এই 4 মাসের সরকার, তো সব জঙ্গিরা কি ভালো হয়ে গেল? এইটা একটা তাদের একটা সাজানো, বিদেশিদের কাছে যেই বাংলাদেশটা জঙ্গি হয়ে যাবে, জাস্ট এই একটা বর্ণনা। তাদের যারা এই যে প্রশাসনিক যারা ছিল না, তারা একটা নাটক মঞ্চস্থ করতো, একটা অপারেশন নিজেরাই কোনো একটা মানে নাটক স্ক্রিপ্ট তৈরি করে ওইটাকে জনগণকে দেখাতো, বিদেশি থেকে দেখাতো। এইটাই ছিল আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার একটা ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভের উপরই ওরা বাংলাদেশের ক্ষমতায় ছিল। সুতরাং আমার মনে হয় এখন গণতন্ত্রের ভুল সংজ্ঞা দিলে এই জুলাই 1400 এবং যারা আহত যুদ্ধ এখন আছে, তাদের এই ঘুমড়ে কাদাটা এত বৃথা যাবে, বাংলাদেশের মানুষ সহজে এত ভুলে যাবে আমার মনে হচ্ছে না। হাসান মামুন, মিস্টার রতন যেখানে শেষ করলেন যে এই যে জামাত জঙ্গি ইস্যু, এবং অনেকেই মনে করেন যে জামাত ইসলামী সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলোর রাজনৈতিক প্রভাব বাংলাদেশে এখন বৃদ্ধি পাচ্ছে, এবং এটা বাংলাদেশের বহুত্ববাদ, নারীর অধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং রাষ্ট্রের যে ধর্মনিরপেক্ষ একটা চরিত্র ছিল তার উপর প্রভাব ফেলছে। তো আপনি কি মনে করেন, কী ধরনের প্রভাব ফেলছে, আদৌ কোনো প্রভাব ফেলছে কি না? গণ অভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করেছি যে দক্ষিণপন্থার একটা উত্থান মানে অন্তত সারফেসে দেখা গেছে, তো ভেতরে ছিল সেজন্যই সারফেসে এসছে, এবং বিভিন্ন দেশে কিন্তু গণ অভ্যুত্থানের পরে এটা দেখা যায়। এটা বাংলাদেশেই যে স্পেশালি দেখা গেছে বিষয়টা এরকম না, যাদেরকে চেপে রাখা হয়, দমন করে রাখা হয়, তাদের একটা উত্থান ঘটে এবং তারা এক ধরনের জনসমর্থনও পায়, সহানুভূতি পায় অ্যাটলিস্ট। তো আমরা তো দেখলাম যে ভোটে জামায়াতের ভোট, নির্বাচনে জামায়াতের ভোট উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জামায়াত এনসিপি মিলে ভোট তো মানে উল্লেখযোগ্যভাবে বেশি, মানে 35% বেশি। তো আমরা যদি এটাকে মানে ডানপন্থীদের ভোট বলি তাহলে এটা কিন্তু উল্লেখযোগ্য। ডানপন্থীদের ভোট কিন্তু বিএনপিও পেয়ে আসছে,
এবং বিএনপিকে তো মানে একটা বিএনপি তো মধ্যরান সবসময় বলা হতো, এবার তার একটা মধ্য সেন্ট্রিস্ট ক্যারেক্টার। এবং গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অ্যাবসেন্সে মনে করা হয় যে বিএনপি মধ্য ডান থেকে একটু বামের দিকে গেছে, বা একেবারে মধ্য সেন্ট্রিস্ট। জি জি, এবং আওয়ামী লীগের বাজারটা নেয়ার চেষ্টা করছে, এইরকম একটা ওপিনিয়ন কিন্তু আছে। আচ্ছা, আরেকটা হলো যে এইরকম একটা পারসেপশনও আমাদের সাংবাদিক মহলে আছে, সেটা হলো যে এই মেয়াদটা বিএনপি চায় যে আওয়ামী লীগ কোনোভাবে না ফিরতে পারুক বা এইরকম পরিস্থিতির মধ্যেই থাকুক, যে শেখ হাসিনা আসছে, বাংলাদেশ আসছে, এইসব বলতে থাকুক, সেটা না ঘটুক ইত্যাদি। তাতে আওয়ামী লীগের একটা বড় অংশ ধীরে ধীরে বিএনপির দিকে মার্চ করবে, এরকম একটা মানে কি বলবো, একটা ধারণা আছে। হ্যাঁ, এটা একটা কৌশল মনে করা হয়। আচ্ছা, তবে আমার মনে হয় যে সরকার যদি, যেমন সংস্কারের কথা ভাই বলছিলেন, সংস্কারে বিএনপিকে একটু অনাগ্রহী দেখা যাচ্ছে, রিলাক্টেন্টও বলা যায়, নির্লিপ্তও বলা যায়। আজকে দেখবেন যে আইএমএফের একটা প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক হয়েছে, সেখানে কিন্তু অর্থনৈতিক সংস্কারের ব্যাপারেও বিএনপি বলেছে যে আমরা একটু ধীরে ধীরে অগ্রসর হতে চাই, আমাদের বাস্তবতা অনুযায়ী আমরা দ্রুত এগোতে পারবো না, এটা কিন্তু বলা হয়েছে। কারণ আইএমএফ তো সংস্কারে চাপ দিচ্ছে, তাদের তো কিছু অনেকদিন ধরেই পাঠ্যপুস্তক নির্ভর কিছু ব্যবস্থাপত্র আছে, নতুন ঋণ কর্মসূচিতে সরকার যেতে চাচ্ছে, সরকার অর্থ সংকটে আছে ইত্যাদি। আমি জিনিসটা তুললাম এই জন্য যে শুধু রাজনৈতিক সংস্কার না, অর্থনৈতিক সংস্কারেও বিএনপি সরকার একটু স্লো গোয়িং। আচ্ছা, তো এই অবস্থায় তাদেরকে মানে জনকল্যাণে বেশি করে নিবেদিত হতে হবে, সুশাসনের ব্যাপারে সিরিয়াস হতে হবে। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, পরিস্থিতি, দ্রব্যমূল্য এবং সুশাসনটা আছে। জি জি, আমি মনে করি যে বিএনপি যদি সংস্কারে কিছুটা উদাসীন থেকে বা দূরবর্তী থেকেও যদি সুশাসনে মনোযোগ দিতে পারে এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে, একের পর এক চ্যালেঞ্জ কিন্তু সরকারের সামনে আসছে। যেমন দায়িত্ব গ্রহণের পরপরই ইরান যুদ্ধের কারণে একটা চ্যালেঞ্জ এসছে, জ্বালানি পরিস্থিতি, সেটা কিছুটা স্টেবিলাইজড হয়েছে কিন্তু এখনও আছে। আচ্ছা, হরমুজে উত্তেজনা আছে, ইরান ঘিরে আবার উত্তেজনা আছে, ফলে এটা দ্রুত সামাল দেওয়া কঠিন হবে। পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে বন্যা, এখন আবার বন্যা প্রাকৃতিক হয়েছে 7টা জেলায় তো বন্যা পরিস্থিতি, এবং আমাদের বন্দর নগরী কিন্তু ডুবে গেছে, এটা একটা ডিজাস্ট্রাস, এবং মানে আমাদের লাইফলাইন বলা হয় বন্দর নগরীর সঙ্গে রাজধানী যদি বিপন্ন হয়, এটা একটা বড় ঝুঁকি তৈরি করবে মানে ম্যানেজ করার ক্ষেত্রে। আরেকটা হলো যে ভাই বলছিলেন যে আওয়ামী লীগ কিন্তু আরেকটা আরো এসেছে যে প্রতিষ্ঠান শক্তিশালী করা, গড়ে তোলার দিকে মনোযোগটা এখনো খুব স্পষ্ট না, বরং কোনো ক্ষেত্রে অভিযোগ হচ্ছে যে পুরনো স্টাইলে দলীয়করণ হচ্ছে কিনা, এবং একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ক্ষেত্রে যা যা ঘটেছে সেগুলো কিন্তু ভালো। প্রশ্ন অনেকে মনে করেন যে রাজনীতির প্রতি মানুষ আবার নতুন করে আবার হতাশ হতে শুরু করেছে, যেটা শেখ হাসিনার শাসনামলে হয়েছে। অনেকে মনে করছে, যারা সমালোচনা করছে তারা মনে করছে যে সমালোচনার ক্ষেত্রে একটা বলতে হবে, যেমন কাউকে বলতে শোনা যাচ্ছে যে আমরা অন্তর্বর্তী সরকারের আমলে আমরা 6 মাস পরে সমালোচনা শুরু করেছিলাম, এই সরকারকে আমরা 1 বছর সময় দিতে চাই বা 6 মাস দিতে চাই, তারপরে সমালোচনা করব। অনেকে কিন্তু সমালোচনা করছে না, সমালোচনা বন্ধ রেখে, হ্যাঁ, যে একটা বিপর্যস্ত অবস্থায় একটা দল দায়িত্ব নিয়েছে। এমনকি অন্তর্বর্তী আমলেও বিপর্যয় বেড়েছে, কমেনি। যেমন আমি তো অর্থনীতির ছাত্র, আমি লক্ষ্য করেছি যে আমাদের বিনিয়োগ পরিস্থিতির অবনতি হয়েছে গত 18 মাসে, মানে তৈরি পোশাক খাতে 1.5 লাখ লোক কর্মচ্যুত হয়েছে, তারপরে রপ্তানি কমেছে ইত্যাদি। তো এই পরিস্থিতির মধ্যে একটা সরকারের পক্ষে দায়িত্ব পালন করা, নতুন বাজেট দিয়েছে, নতুন অর্থ বছর, কঠিন, রাজস্ব আদায় পরিস্থিতি খারাপ, এর মধ্যে আবার সরকারের কিন্তু ব্যয় বাড়বে এই যে এইসব ডিজাস্টার ম্যানেজমেন্টে। তো বিএনপির একটু কপাল খারাপ মনে হচ্ছে। তো আবার এটাকে পরীক্ষা হিসেবেও বিএনপি নিতে পারে বা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে, এটাতে সফল হলে তারা কিন্তু মানুষের সহানুভূতি সমর্থন বাড়বে। আচ্ছা, আর ভাই যেটা বলছিলেন যে জঙ্গি তৎপরতা কিন্তু এই সরকারের আমলেও চলছে না বলা যাবে না। এই যে কালেমা খচিত পতাকা নিয়ে, কালেমাতে তো কোনো আপত্তি নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আইএস বা আল কায়দা বা তালেবানের পতাকা নিয়ে যদি
উৎসাহ দেখা যায় অহেতুক। বা নিষিদ্ধ ঘোষিত কোনো যে সংগঠন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন যদি, এটা তো অন্তর্বর্তী আমলে আমরা দেখেছি যে তারা মিছিলের আয়োজন করেছিল এবং সেটা ঠেকাতে অন্তর্বর্তী সরকার উদ্যোগী হয়নি। তারপর ওই সময়ে আওয়ামী লীগ বাদ দেন, আওয়ামী লীগ না হয় প্রতিশোধের শিকার হয়েছে বা সেটা হয়তো ভাই যেটা বলছেন যে এটা স্বাভাবিক, আমি যদি সেটা স্বাভাবিকও ধরি, মানে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, যে লিবারেল অংশ, তারাও কিন্তু আক্রান্ত হয়েছে, তাদেরকে ভুলভাবে ট্যাগ করা হয়েছে। তারপর হচ্ছে যে মুসলমানদের মধ্যে যে অংশ লিবারেল, যারা হিস্টোরিক্যালি আমাদের দেশে আছে শান্তিবাদী, তারা কিন্তু আক্রান্ত হয়েছে, মাজারগুলো আক্রান্ত হয়েছে। বিএনপি সরকারের আমলে ঢাকা শহরে মিরপুরে মাজার আক্রান্ত হয়েছে, তাই না? এবং পীর সাহেবকে পিটিয়ে মারা, এগুলো ঘটেছে। তো ফলে এই যে দক্ষিণপন্থী উত্থান যেটা হয়েছিল, সেটার কিন্তু একটা ধারাবাহিকতা আমরা এই সরকারের আমলেও দেখতে পাচ্ছি এবং এটা বিএনপি সরকারকে অ্যাড্রেস করতে হবে। যদি অ্যাড্রেস করতে না পারে, তাহলে যে লিবারেল অংশ বিএনপিকে সমর্থন করেছিল গত নির্বাচনে, তারা কিন্তু বিপুলভাবে বিএনপিকে জয়যুক্ত করেছে। বিএনপির ভোট তো আমি হিসাব করলে দেখি যে বিদ্রোহী প্রার্থী সহ 55% ভোট। এত ভোট বিএনপি হিস্টোরিক্যালি কখনো পায়নি, তাই না? আওয়ামী লীগ পেয়েছিল 48%, তাও 2008 সালের বিতর্কিত নির্বাচনে, যেটা অনেকটা একতরফা ছিল। এগুলো এখন জানা যাচ্ছে যে কিভাবে একতরফা হয়েছিল। তো এই নির্বাচনে বিএনপির ভোট তার চেয়ে বেশি। তো এখানে কিন্তু আওয়ামী লীগের ওই অংশেরও ভোট আছে, যাদের কথা শুনে ভাই আমার উপর একটু ক্ষিপ্ত হলেন। তো তারা কিন্তু ওই প্রত্যাশায় বিএনপিকে ভোট দিয়েছে যে বাংলাদেশটা মানে তারা একটা স্পেস পাবে, একটা লিবারেল জায়গা থাকুক এবং তারা যাতে ওই জায়গাটায় বিচরণ করতে পারে। তো এই অংশটাকে অপরাধী বলে সাব্যস্ত করা আমার মনে হয় ঠিক হবে না। সমর্থন করা আর অপরাধ করা কিন্তু এক জিনিস না, ভুল আর অপরাধ এক জিনিস না, এমনকি অন্যায় আর অপরাধ এক জিনিস না, এমনকি ফৌজদারি অপরাধ এবং আর্থিক অপরাধ কিন্তু এক জিনিস না। এবং এত অপরাধের বিচার করতে গেলে বিচার বিভাগের ওপরও চাপ সৃষ্টি হবে এবং তদন্ত আপনি করে শেষ করতে পারবেন না। আমরা কিন্তু দেখছি যে বিচার কিন্তু শ্লথ হয়ে গেছে এবং এই বিচার নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে, অস্বচ্ছতার প্রশ্ন উঠছে। তো তারেক রহমান সাহেব কিন্তু লাস্ট বলেছেন যে আমরা সময় নেব, কিন্তু আমরা ন্যায় বিচার নিশ্চিত করব। এবং উনি কিন্তু একটা ইনক্লুসিভ গ্রোথের কথা উনি বলে যাচ্ছেন বাংলাদেশের মাটিতে পা দেওয়ার দিন থেকে। তো এটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। এখন উনি যে স্ট্যান্ডার্ড থেকে দেখছেন দেশটাকে, আমার মনে হয় যে বিএনপির যারা তার নেতৃত্বে আছে, তাদেরও ওই ধারায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। মিস্টার কামরুজ্জামান রতন। আমি তো ভাইয়ের কাছ থেকে সবসময় আমি শিখার জন্য অনেক কিছু বলি, কারণ আমরা দেখি আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে, আর ওনাদের জায়গা থেকে ওনারা ওভারঅল একটা চিত্র দেখেন আর কি। সেটা যেমন যে খেলে সে তার ভুলটা বুঝতেছে না, আর যে গ্যালারিতে বসে থাকে বা কোচে বসে থাকে তার মানে চিহ্নিত করার বা ওইটার ওয়ে আউটটা কীভাবে ওনারা ভালো বলতে পারে। আমি ওভারঅল, এটা তো শেষ অংশে না, আরেকবার আসবো, আরেকবার সময় থাকবে যদি। আচ্ছা, আপনি শর্ট করলে আমি হয়তো প্রথম আমি যেটা বলবো, আচ্ছা ওইটাই বলতে চাই। দেখেন, আমি একজন ইসলাম ধর্মে বিশ্বাসী। আমার কলেমা, আমার বুকে, আমার বিশ্বাসের উপর, আমার প্র্যাকটিসিং মুসলমান হিসেবে আমি সেটা প্রুভ করবো। সেটা জঙ্গিবাদ এই বাংলাদেশে, আমার মনে হয় বাংলাদেশের মানুষের মডারেট কিন্তু বাংলাদেশ, আমরা যেই মতের সাথেই কিন্তু বিএনপি আজকে বেড়ে উঠেছে বা জনগণের কাছে কিন্তু অ্যাপ্রোচিংটা আমাদের এভাবেই ছিল। আমার ভিতরে জঙ্গিত্ব থাকবে বা বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলবে, এই ধরনের যারা চিন্তা করতে পারে, তারা সংখ্যা কতটুকু এবং তারা বাংলাদেশে এই চিন্তার মানুষ। আমার তো বলতে দ্বিধা নেই, এটা হিজবুত তাহরির হতে পারে, সাদা পতাকা দিয়ে, হ্যাঁ সারা বাংলাদেশে তো একসময় তো বোমার এটা হয়েছে। এটা কি হয়েছে? একটা সন্ত্রাসী একটা রূপ তাদের চেহারার মধ্যে লেপন করেছে। ওটা দিয়ে কোনোদিন বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে পারবো না। আমার উন্নয়নের বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য সার্বভৌমকে টিকিয়ে রাখতে হলে আমার প্রথম যে একটা অ্যালার্ম থাকবে, অ্যালার্মটা হলো সবাইকে আমরা কোন মতাদর্শের ভিত্তিতে আমরা দেশটাকে ঐক্যবদ্ধ করতে পারি। আমার কিন্তু দেখেন, বাংলাদেশে এই আর্জেন্টিনার জন্য আমরা 10 জন মারা গেছে, ব্রাজিল, এই যে একটু সহিংসতা, অথচ আমার বাংলাদেশের খেলাধুলাটাকে আমার যেটা তারেক রহমান এখন অ্যাড্রেস করে 7টা প্রণোদনা দিয়ে 7টা ইভেন্টসকে উনি যে জায়গায় নিয়ে আসছে প্রফেশনালি, বাংলাদেশে আগে এই সিস্টেমটাই ছিল না। আমার বাংলাদেশের জন্য কবে সে আবেগ তৈরি হবে, এই মায়াটা আমার কিভাবে হবে? পার্শ্ববর্তী আমি দেখেন, আমরা এই যে ভারত বলেন, চায়না বলেন, প্রতিটা মানুষ, আমি এর মধ্যে বাইরে ছিলাম, পাশের দেশ ব্যাংকক বলি, আমরা তো এখানে তো যখন আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখেছি, সারা বাংলাদেশ কলাপস। এটা ভালো, আমাদের উপভোগ করার এটা একটা জিনিস। আমার একটা ইভেন্টস, আমি খেলাকে আমি লাইক করি, যে কোনো খেলার মধ্যে আমার থাকতে পারে, কিন্তু শিখতে সব কিছু কলাপস করে দিয়ে
আমার মুন্সিগঞ্জে একবার দেখলাম কি বড় তারা এলইডি বসাইয়া রাস্তা ব্লক করে খেলা দেখছে। পরবর্তী এটা যখন মানুষ এটাকেও খারাপ বলছে, সাথে সাথে আমরা বলেছি যে না, অন্তত এইটা করা যাবে না, তোমার আনন্দ করতে গিয়ে আরেকজনকে এই কষ্ট দেওয়া যাবে না। একটা অ্যাম্বুলেন্সে একটা যাত্রী যাচ্ছে, অনেক বয়োবৃদ্ধ মানুষ দ্রুত যেতে চাচ্ছে। তো এই যে দেখেন, আমি একটা কাজ মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমি সাপোর্ট করেছিলাম, কিন্তু পরক্ষণে দেখলাম এই জনগোষ্ঠীর মধ্যে থেকে আরেকটা গোষ্ঠী তারা এফেক্টেড হচ্ছে, সাথে সাথে আমরা বন্ধ করে দিয়েছি। আমার মনে হচ্ছে বাংলাদেশের জন্য আমরা যাই চিন্তা করি, এই চিন্তার মধ্যে দিয়ে আমাদের জনগণের পালসটাকে বুঝতে হবে। সেটা রাজনৈতিক ক্ষেত্রে, মানে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে সব, এবং সুশাসনের ক্ষেত্রে আমার যে বেঁচে থাকার যে অধিকারটা, সব কিছুর ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে এখন সচেতন হয়েছে। এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষকে আমি আবল তাবল কিছু বুঝাইলেই তারা বুঝে নেবে। আমার মনে হয় এই জিনিসটা মানুষের এখন ওইটার মধ্যে নেই। জুলিয়া আমাদেরকে এই ধরনের কথা বলতে, বুঝতে এতটুকু আমাদের শিক্ষা দিয়ে গেছে ওরা। মিস্টার হাসান মামুন, সর্বশেষ যে প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলতে চাই, ভূ রাজনৈতিক বাস্তবতা বা আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে এই আলোচনাটা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর এবং সেখানকার কিছু সমঝোতা স্মারক, সেখানকার কিছু চুক্তির প্রেক্ষিতে যে বাংলাদেশ কি যে বৈশ্বিক যে রাইভালরিজ আছে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে, আঞ্চলিকভাবে ভারত এবং চীনের মধ্যে, এখানে বাংলাদেশ কোনো পক্ষ নিয়ে নিচ্ছে কি না, এই বিতর্কটা সামনে আছে। এখানে মিস্টার কামরুজ্জামান রতনও ভালো বলতে পারবেন, তিনিও দলের হয়ে সম্প্রতি খুব বেশি সময় হয়নি চীন ঘুরে এসেছেন, এবং এখানে যে ভারসাম্যপূর্ণ সময় একটা সম্পর্ক বজায় রাখা, এটা বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় কতখানি সম্ভব, সেই প্রশ্নটাও আছে। সো আপনি কিভাবে দেখেন? জি জিল্লুর ভাই, আমরা তো দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরের দাবি এড়াতে মালয়েশিয়া হয়ে চীন সফর করলেন। তো এই চীন সফরের সরাসরি আউটকাম কিছু তেমন আসেনি, হয়তো সরাসরি আসার কথাও ছিল না, এক সফরে সব কিছু ঘটে না। আমরা কিন্তু মালয়েশিয়া থেকেও তেমন কিছু পাইনি। মাঝে একটা বিভ্রান্তিকর খবর ছড়িয়েছিল যে মালয়েশিয়ার শ্রম বাজার ওপেন হয়ে গেছে, কিন্তু পরে দেখা গেল যে বিষয়টা ওই রকম না, এখনও ওই রকম না, প্রক্রিয়া চলছে। তো দ্রুত কিছু হবে বলে, প্রক্রিয়াটা খুব সহজ, জি জি, প্রক্রিয়াটা সহজ স্বচ্ছ না, জি। মন্ত্রী কেন এই ধরনের ঘোষণা দিলেন সেটা ওনার এলাকায় গিয়ে এটা একটা মানে বিভ্রান্তি তৈরি করেছে। এটা আমরা অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় একই ঘটনা দেখেছি, হয়নি। তো চীন সফরে আগে কিন্তু একটা আলোচনা ছিল যে আমরা মানে সামরিক সহায়তা বাড়াবো চায়নার সঙ্গে, 24টা জেট বিমান কিনব। আপনি লক্ষ্য করবেন যে সেই ব্যাপারে কিন্তু কোনো অগ্রগতি হয়নি, বরঞ্চ যে আলোচনাটা ছিল না সেটা সামনে এসছে, সেটা চীনের তরফ থেকে। সেটা হচ্ছে 3 দেশের মধ্যে অর্থনৈতিক করিডোর। এটাতে ভারতও যুক্ত ছিল, একসময় ভারত পরে বেরিয়ে যায়। এখন মায়ানমারকে মাঝখানে রেখে বঙ্গোপসাগর পর্যন্ত আসার জন্য চায়না তার ল্যান্ডলক এলাকা থেকে আসতে চায় এবং বঙ্গোপসাগরে তার উপস্থিতি নিশ্চিত করতে চায়। এটাকে অর্থনৈতিক করিডোর বলা হচ্ছে। অনেকে এটাকে আবার হিউম্যান করিডোরের সাথে মিলিয়ে ফেলছে, সেটা ঠিক না। হিউম্যান করিডোর নিয়ে বিতর্ক হয়েছিল অন্তর্বর্তী আমলে, এবং এই ব্যাপারে সেনাবাহিনীও কিন্তু মত দিয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, যে কোনো অনির্বাচিত সরকারের এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত না। তবে অনির্বাচিত সরকার কিছু সেন্সিটিভ সিদ্ধান্ত নিয়ে গেছে অবশ্য, যেমন ট্রাম্পের এই যে শুল্ক চুক্তি, নির্বাচনের মাত্র 3 দিন আগে। তো এটা নিয়েও অনেক কথাবার্তা বাজারে চলছে যে কেন পার্লামেন্টে এগুলো আলোচনা হচ্ছে না। রতন ভাই বলতে পারবেন। আমি তো মনে করি অন্তত পার্লামেন্টারি কমিটিতে এটা আলোচিত হওয়া উচিত, যদি প্রকাশ্যে আলোচনার সুযোগ নাও থাকে। আচ্ছা, এবং আমরা লক্ষ্য করব যে এই চুক্তির আওতায় কিন্তু আমেরিকা থেকে ইম্পোর্ট বাড়ছে, গম সহ উচ্চ মূল্যে আমদানি বাড়ছে, এবং এতে আমাদের ইকোনমি ক্ষতিগ্রস্তই হবে, কারণ আমাদের কস্ট বাড়ছে। কোয়ালিটি, জি, কোয়ালিটি ফুড আমরা বলা হচ্ছে যে কোয়ালিটি ফুড আনছি, কিন্তু এলএনজিও আনতে হচ্ছে। এলএনজি তো আমরা অন্য জায়গা থেকে আনলে, এমনকি স্পট মার্কেট থেকে আনলে কমে আনতে পারি, আর একটু দূরত্বের কারণেও খরচ বাড়ছে। আচ্ছা, তো মূল জায়গাটায় আসি, সেটা হলো যে করিডোরের প্রস্তাব এসছে। এখন এই ব্যাপারে কিন্তু তারেক রহমান সাহেব পরিষ্কার করে কিছু বলেননি, অবস্থান নেননি, শুধু তাদের প্রস্তাবটা শুনেছেন। তো এটা নিয়ে সম্ভবত আরও আলোচনা হবে। এই যে বলা হচ্ছে যে পররাষ্ট্র এবং সামরিক এই 2 ক্ষেত্রে একসঙ্গে আলাপ আলোচনা চলবে, একটা আলোচনার কাঠামো তৈরি হয়েছে। এখন এই জায়গাটায়
সেন্সিটিভিটি আছে, ভারতের আছে, আমেরিকারও আছে। আবার একটা জিনিস আমরা কিন্তু লক্ষ্য করব যে বর্তমান বিশ্ব কিন্তু এক মেরু না, শুধু তাই না, বিভিন্ন মেরুর মধ্যে কিন্তু বিভিন্ন রকম সম্পর্ক আছে। যেমন চায়নার সঙ্গে ভারতের বৈরিতা আছে, আবার সুসম্পর্কও আছে। চায়নার সঙ্গে কিন্তু ভারতের বড় বাণিজ্য আছে, আবার আমেরিকার সঙ্গেও চায়নার বাণিজ্য আছে, এবং আমেরিকাতে আমরা যেমন পণ্য সামগ্রী পাঠাই, চায়নাও পাঠায়। তো এই সব নির্ভরশীলতা আছে, আবার বিরোধও আছে। আর এখানে একটা দৃষ্টান্ত আমি বলবো যে পাকিস্তানি মডেল একটা আছে। পাকিস্তান আমরা লক্ষ্য করব যে ইরান যুদ্ধে পাকিস্তান দুতিয়ালিতে কিন্তু এগিয়ে গেছে কাতারের সঙ্গে, এবং দুতিয়ালিতে কাজও হয়েছে অনেকখানি, একটা সাময়িক যুদ্ধবিরতি তো হয়েছে। পাকিস্তানের অর্থনীতির অবস্থা ভালো না, পাকিস্তান সংকটে আছে রাজনৈতিকভাবেও, কিন্তু পররাষ্ট্রনীতিতে এগিয়ে গেছে। এবং পাকিস্তান যুক্তরাষ্ট্র, ইরান, টার্কি সবার সঙ্গেই কিন্তু সুসম্পর্ক রাখছে, চায়নার সাথেও রাখছে। এবং চায়না থেকে তো পাকিস্তান সোলার এনার্জি নিয়ে উপকৃত হয়েছে, তারা তাদের বিদ্যুৎ পরিস্থিতির অনেকখানি উন্নতি ঘটিয়েছে। এখন আমরা পাকিস্তানি মডেলটা ফলো করতে পারবো কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, যে আমরা কি ভারত, চায়না, আমেরিকা সবার সঙ্গে কৌশলগতভাবে সুসম্পর্ক রেখে নিজেদের স্বার্থ আদায় করতে পারবো কিনা, এমনকি তিস্তা প্রকল্পে আমরা বিভিন্ন পক্ষকে যুক্ত করতে পারি কিনা, এইসব প্রশ্ন আলোচিত হচ্ছে, যাতে আমরা বিরোধের মধ্যে ঢুকে না পড়ি। চিকেন স্নেক নিয়ে বিরোধের আশঙ্কা আছে। তো এই জায়গাটায় ধীরে চলো নীতি ভালো। আর মাত্রই সরকার এসছে, 4 মাস হয়েছে মাত্র, এবং আমরা লক্ষ্য করব যে এই সরকারের মধ্যে কিন্তু অন্তর্বর্তী সরকারেরও একটা ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতা আছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী তো ওই সরকার থেকে এসছেন, তারপর আশিক চৌধুরী রয়ে গেছেন, বিডা। এই ব্যাপারগুলো আছে, মানে এই সরকারকে এই জন্য একটু অন্যভাবে দেখা হচ্ছে। অন্যভাবে দেখা হচ্ছে মানে এখানে ওই সময়কার যে পরিচালিত পররাষ্ট্রনীতি, যে ভারত বিমুখী, কিন্তু ভারতের সঙ্গে আবার বৈরিতা বাড়ানো না, ভারতের সঙ্গে বিশেষ করে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সুসম্পর্ক রাখা, কিন্তু রাজনৈতিকভাবে ভারতমুখী না থাকা। এখন অভিমুখটা কোন দিকে হবে সেটা একটা প্রশ্ন। সেটা চায়নার দিকে হওয়ার ক্ষেত্রে একটু ঝুঁকিও আছে। যেমন চাইনিজ ঋণের উপর নির্ভরশীল হয়ে কিন্তু বিভিন্ন দেশে অভিজ্ঞতা খারাপ হয়েছে, সেটা আমাদের একটু দেখতে হবে। এখানে পশ্চিমা যে মডেল আমরা এতদিন অনুসরণ করেছি, এই যে আইএমএফের কথা আমি বলছিলাম, আইএমএফের কাছ থেকে ঋণ সহায়তা, বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ সহায়তা এবং ওই মডেলে উন্নয়ন, সেটার সঙ্গে আমরা চায়না থেকে বিনিয়োগ, ঋণ বাড়িয়ে আমরা সংকটে যাব কিনা, এই জায়গাগুলো আসলে সামনের দিনে বড় পরীক্ষা হবে। এবং তারেক রহমান সরকারকে বিচক্ষণতার সঙ্গে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষা করতে হবে, এবং আমি মনে করি যে বিরোধ এড়িয়ে চলাটাই হবে মুখ্য। মিস্টার কামরুজ্জামান রতন, আমি আজকে আপনার যে টপিকস নিয়ে শুরু করেছিলেন ওটা আমি শেষাংশে বলবো। শুধু ছোট্ট একটা কথা বলি, এই যে আমাদের রিসেন্ট যে ট্যুরটা আমার প্রধানমন্ত্রী করলেন, আমরা প্রথম যে একটা মেসেজ দিতে চাই যে মালয়েশিয়াতে আমরা যখন যে ব্যবসার একটা মানে একটা জানালা খুলতে দেখি, ওখানকে সিন্ডিকেট একটা শব্দ থাকে সরকারের, একেবারে না সিন্ডিকেটটা হচ্ছে না। এটা হলো, আমি আপনাকে এতটুকু বলি, এটা অন্তপক্ষে আমি ওনার একজন কর্মী হিসাবে আমি যেটা জেনেছি এবং ওনার মনোভাবটা বললাম। তারপর দেখেন, এই যে আমার তিস্তা ইয়ার জন্য 2 কোটি উত্তরাঞ্চলের মানুষ এফেক্টেড, পদ্মা ব্যারেজ, এগুলো যে আমার জনগণ তো বাংলাদেশের, এটা তো আমার জন্য একটা বোঝা, বা তাদেরকে আমাদের একটা সমাধানের দিকে যেতে হবে। এইটার অর্থনৈতিক যে একটা, আমি তো আবার মালয়েশিয়ায় ব্যাক করি, সিন্ডিকেট হচ্ছে না, কিন্তু সিন্ডিকেট ছাড়া এইখানকার সিন্ডিকেট না হোক, মালয়েশিয়া তো আছে, এবং ইভেন মালয়েশিয়ান গভর্নমেন্টের অনেকের মধ্যে ইনভলভ আছেন। এটা আপনি পুরোটা ব্রেক না করতে পারলে আপনি হয়তো এখানে সিন্ডিকেট হচ্ছে না, কিছুই হচ্ছে না, কিন্তু আপনি লোকও পাঠাতে পারছেন না। তো ওটা তো একটা বড় চ্যালেঞ্জ। না, এখন হলো কি জানেন, সেই চ্যালেঞ্জ আপনি কিভাবে মোকাবেলা করবেন? মালয়েশিয়ার গভর্নমেন্ট কি করলো, দাতুরা কি করলো, হ্যাঁ, দাতুদের তো একটা বিরাট সিন্ডিকেট, সেটাই বলছেন। ওইটাকে আপনি ম্যানেজ করে, একটা হলো যে যে জায়গায় আমার এখানে হিসাব করে দেখেছে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকার উপর যাবে,
অথচ এই সিন্ডিকেটকে যখন আমি 2 টাকা যদি আমি টোটাল একটা প্যাকেজ করে ফেলি তখন তো 7 লাখ 8 লাখ টাকা আমার খরচ করতে হচ্ছে। আমার সিন্ডিকেট না করার যে একটা মেসেজ এইখানকার আমাদের পার্টি যাদেরকে বলার, এই জায়গা থেকে প্রথম আমরা একটা সুস্থ নিঃশ্বাস আমরা ফেলতেই পারি। 3 মিনিট। আচ্ছা, সেকেন্ড থিংস হলো আপনার চায়নার যে ব্যাপার, আমি যেটা বলছিলাম তিস্তা পদ্মা ব্যারাজ, এটাকে বিশাল অঙ্কের একটা টাকা। হ্যাঁ, আমি কখনই এইটা ট্রিকি পলিটিক্সের মধ্যে আমি বলবো না আমার পার্শ্ববর্তী এই দেশকে আমি কখনই আমার হোস্টাইল করা যাবে না, কিন্তু আমার যে 2 কোটি মানুষ, তো এটা তো আমার একটা বোঝা, তাদেরকে স্বাচ্ছন্দ্য দেওয়া, তাদেরকে বাঁচিয়ে রাখা, এইটার জন্য পার্শ্ববর্তী দেশ তারা কি চিন্তা করলো। এখন আমি যে জায়গাতে বেনিফিটেড পাবো আমার সার্বভৌমকে অক্ষুণ্ণ রেখে, সেইখানে তো আমি ওইটাকে আমি অ্যাবেল করবই। কিন্তু আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, আমাদের কোনো দেশের সাথে হোস্টাইল করে আমাদের দেশটাকে রান করা যাবে না। দেশের ক্ষণভঙ্গুর অর্থনীতি এবং সার্বিকভাবে এই যে আমরা যাদেরকে পলায়ন পর আমরা যাদেরকে বলি তারা কিন্তু বসে নেই। আমি এখন আমার প্রশ্নে সেটা আসবো, যে আন্দোলনে ঘরে বসে থেকে 45 থেকে 50 জন শিশু বাচ্চা মারা গিয়েছে এবং উইপেন্স ব্যবহার হয় নাই, এবং ওইখানে পুলিশের সরাসরি সামনে যেখানে বলতে হয়েছে একটা মারি আর একটা উঠে দাঁড়ায়, তার মানে কীভাবে মারছে। তো আমি ভাইকে একটু শুধু বলতে চাই, আমরা তো বিভিন্ন ঘাত প্রতিযোগিতার মধ্যে দিয়ে তো আমরা গুম খুনের মধ্যে থেকে বেঁচে আছি, তো তবে ওই কবিতার লাইন দিয়ে আমরা শেষ করব, সেটা হলো কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে ধ্বংসিনী যারে। আমাদেরকে ধ্বংসেছে, আমরা ওই দীর্ঘ এই মানে কি বলবো এই নাগিনী সাপের মধ্যে আমাদের বেঁচে থাকতে হয়েছে, এক্সটেনশন লাইফ, সুতরাং আমরা ওইটাকে ভুলতে আমাদের সময় লাগবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। দেখতে না পারলে যে কোনো সময় ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। আমি শাহ হাসান মামুন এবং মিস্টার কামরুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্যে। দর্শক, বিরোধকে জিয়ে রাখাটা কোনো কল্যাণকর কাজ নয় দেশের জন্য, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এবং একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় চলা উচিত দেশের ক্ষেত্রে তো বটেই, এবং একই সঙ্গে একটা পরিমিতি বোধ সব কিছুতে থাকা উচিত। আমরা বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বলছিলাম, এখানেও ভারসাম্যটা খুব জরুরি। নিজের স্বার্থ অবশ্যই, কিন্তু একথা মাথায় রাখতে হবে যে অন্যরাও কিন্তু অন্যদের স্বার্থ দেখবে, এবং সেখানে এই যে নেগোসিয়েশনের মধ্য দিয়ে নিজের স্বার্থটাকে যতটা অক্ষুণ্ণ রাখা যায় সেই সক্ষমতা অর্জন করতে হবে। অন্যকে কেবল অভিযুক্ত করলে হবে না। ভারসাম্যটা তো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও দরকার, আমাদের ধনী দরিদ্রের বৈষম্য এখন আছে এবং প্রবলভাবেই আছে। সেই ভারসাম্যটা, এই বৈষম্য কমিয়ে আনতে হবে। আবার রাজনীতি তো একটা ভারসাম্য দরকার। রাজনীতিতে শুধু যারা ক্ষমতায় আছেন 2/3 শাসন পেলেন তারাই সব করবেন, বা যারা সংসদে আছেন তারাই সব করবেন, এটা না। সংসদের বাইরেও অসংখ্য দল আছে, অসংখ্য মানুষ আছে, তাদেরকেও বিবেচনায় রাখতে এবং সব কিছু মিলিয়ে হচ্ছে যে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি যাই বলি না কেন, একটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে। অন্যথায় আসলে যে চক্রের মধ্যে আমরা ছিলাম, যে ধারাবাহিকতার মধ্যে আমরা ছিলাম, সেই একই পথে আমরা হাঁটবো এবং তাতে কারোই আসলে শেষ পর্যন্ত কোনো কল্যাণ হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।